হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের এই লকডাউন সিচুয়েশনে অনলাইন ক্লাস করছো সবাই, সবাই ভালোই ফলো করছো ক্লাস। তোমাদের ভিউজ দেখে বোঝা যাচ্ছে কি সবাই ভালো অনেক ক্লাস করছো। তো যাই হোক, আমাদের ক্লাস আজকে পরের থেকে শুরু হবে, যতটা শেষ করেছিলাম তারপর থেকে আমরা স্টার্ট করব। তো যাই হোক, আমরা চলে আসছি কথায় কি তোমরা অনেকে ক্লাস করছো, তার মধ্যে তোমরা কমেন্ট বক্সে যদি লিখো স্যার আমি আছি, তাহলে আমি বুঝবো কি তাহলে ওই স্টুডেন্টটা ক্লাস করেছে। ঠিক আছে, তাহলে তোমরা যারা দেখছো তারা একটু কমেন্টে নাম সেকশন রোল নম্বরটা লিখে দেবে। ওকে, তাহলে সুবিধা হবে, তাহলে আমি বুঝতে পারবো কে কে ক্লাস করছে, ক্লাসগুলো করছে আমি বোঝা যাবে। হ্যাঁ, আর একটা তোমাদের কাছে অনুরোধ কি তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, লাইক করবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি আজকে আমাদের যে অধ্যয়ন, ঠিক আছে, আমাদের যে বিষয় সেটা আমরা চলে আসি। আমরা জানবো আজকে কি আগের দিন আমরা জেনেছিলাম কি হিমে অধাতু হলেও তাপের কি সুপরিবাহী, গ্রাফাইট অধাতু হলেও তাপতড়িতের সুপরিবাহী, এগুলো আমরা জেনেছিলাম। ঠিক আছে, আর হিলে হচ্ছে তোমার প্রকৃতিজাত পদার্থের মধ্যে সবচেয়ে কঠিনতম পদার্থ। ঠিক আছে, হিলে। তাহলে এগুলো আবার দেখো, কার্বনের একটা রূপভেদ, কার্বন হচ্ছে অধাতু, তাহলে এগুলো হিলে গ্রাফাইট অধাতু। আমরা বলেছিলাম আয়োডিন হচ্ছে একটি অধাতু, কিন্তু এটা উজ্জ্বল। ঠিক আছে, কেলাসিত আয়োডিনটা হচ্ছে উজ্জ্বল প্রকৃতির। আমরা আগের দিন আর একটা জিনিস বলেছিলাম কি কয়েকগুলো ধাতু নাম বলো যাদেরকে ছুরি দিয়ে বা চাকু দিয়ে কাটা যায়। তাহলে তোমরা সবাই বলেছিলে লিথিয়াম, ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, তাহলে এগুলো নাম তোমরা বলেছিলে। আজকে আমরা জানবো কি কতগুলো স্পেশাল জিনিস জানবো। ঠিক আছে, এই যে আমাদের আজকের যে টপিকটা বা বিষয়গুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের আজকেও কাজে লাগবে। তোমরা যখন 5 বছর পরে অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো পরীক্ষা দিবে, সাপোজ ধরো অনেকে অনেক কিছু পরীক্ষা দিবে, এক্সাম দিবে, তাহলে সেগুলোতে তোমাদের কম্পিটিশন যেগুলো এক্সাম হবে, কম্পিটিটিভ এক্সাম হবে, সেগুলোতেও তোমাদের লাগবে। অনেকে আবার টিচিং লাইনে যাবে, ওদেরও লাগবে কখনো। তাহলে চলে আসবে, এখানে আমরা অনেক কিছু জানবো। যেমন আগের দিন বলেছিলাম আমি গ্যালিয়াম সিজিয়াম হচ্ছে এমন দুটো ধাতু যাদের গলনাঙ্ক মানে স্ফুটনাঙ্ক খুবই কম। আমি আগের দিন বলেছিলাম গলনাঙ্ক এদের খুবই কম। ঠিক আছে, গ্যালিয়াম আর সিজিয়াম। তাহলে এখন চলে আসো পারদ কেমন বলো। আমি 3-4 দিন থেকে একই কোশ্চিন বলছি সবাইকে। পারদ হচ্ছে একটা কি ধাতু, উজ্জ্বল চকচকে ধাতু। দেখো পারদ সাধারণ অবস্থায় কি অবস্থায় থাকে, পারদ সাধারণ অবস্থায় বা সাধারণ উষ্ণতায় রুম টেম্পারেচারে তরল অবস্থায় থাকে। তাহলে আমরা যেটা জানছিলাম কি পারদ চলে আসবে একটা ধাতু, তরল ধাতু পারদ। ঠিক আছে, তো তোমাকে একটা কোশ্চিন বললো কি এমন একটি ধাতুর নাম বলো যাকে বিভিন্ন সময় বিভিন্ন পাত্রে রাখলে তা আকার ধারণ করবে। ঠিক আছে, তাহলে যেমন তুমি যদি বোতলে রাখো, কাপে রাখো বা প্লেটে রাখো, তাহলে তার আকারই ধারণ করবে। ঠিক আছে, এক এক রকমের আকৃতি দেখাবে, এক এক রকমের আকৃতি দেখাবে, তাহলে সেটা হচ্ছে পারদ। তাহলে তোমাকে কোশ্চেন আসবে এমন একটি ধাতুর নাম লেখো, এমন একটি ধাতুর নাম লেখো যাকে বিভিন্ন সময় বিভিন্ন আকারের বা আকৃতির পাত্রে রাখলে তার মতোই ধারণ করবে। বোতলে রাখলে কি বোতলের আকৃতি হবে, তাহলে সেটা হচ্ছে পারদ। তাহলে আমরা জেনে গেলাম একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন আমরা জানবো, আমি আগের দিন বলেছিলাম
কি গ্যালিয়াম আর সিজিয়াম দেখো, গ্যালিয়াম এবং সিজিয়াম, ঠিক আছে, গ্যালিয়াম চলে আসো এবং সিজিয়াম। তাহলে গ্যালিয়াম হচ্ছে, গ্যালিয়ামের গলনাঙ্ক কত হচ্ছে 29.78 ডিগ্রি সেলসিয়াস। গ্যালিয়ামের গলনাঙ্ক হচ্ছে 29.78 ডিগ্রি সেলসিয়াস এবং সিজিয়ামের হচ্ছে 28.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যেটা জানছি কি গ্যালিয়াম সিজিয়াম ধাতু হলেও এদের গলনাঙ্ক খুবই কম। আমরা সাধারণত কি জানি কি ধাতুদের গলনাঙ্ক খুব বেশি হয়, কিন্তু ডিয়ার স্টুডেন্টস এখানে দেখো গ্যালিয়াম সিজিয়াম ধাতু হয়েও তাদের গলনাঙ্ক খুবই কম। ওকে, দেখো তাহলে চলে আসো তো গ্যালিয়াম আর সিজিয়াম ডিসেম্বর মাস, ঠিক আছে, ডিসেম্বর মাস এবং চলে আসো তোমার মে মাস, এই দুটো মাস। দেখো আমাদের যে অঞ্চল, এই অঞ্চলটাই ডিসেম্বর মাস যেটা, ঠিক আছে, ডিসেম্বর মাসে কেমন থাকে বলো? ডিসেম্বর মাস কি কাল? শীতকাল। তাহলে শীতকালে দেখো আমাদের এখানকার উষ্ণতা কত হয়, বিলো 15 মানে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে হয় বা 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিসেম্বর মাসে আমাদের যে রুম টেম্পারেচার বা ঘরের উষ্ণতা সেটা হচ্ছে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস আমি ধরলাম। তাহলে ওই 15 ডিগ্রি সেলসিয়াস সময় গ্যালিয়াম এবং সিজিয়াম কি অবস্থায় থাকবে বলো? কি অবস্থায় থাকবে? দেখো এদের গলনাঙ্ক হচ্ছে 29.78 এবং সিজিয়ামের 28.4 ডিগ্রি, মানে 29.78 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিলে গ্যালিয়াম কি হবে? গলে যাবে। সিজিয়ামকে 28.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিলে ও গলে যাবে। তাহলে মে মাসের ডিসেম্বর মাসের আমি উষ্ণতা বললাম প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস বা তারও কম। তাহলে ওই উষ্ণতায় গ্যালিয়াম সিজিয়াম কি অবস্থায় থাকবে বলো? কঠিন অবস্থায় থাকবে। বুঝতে পেরেছো? তাহলে ডিসেম্বর মাসে গ্যালিয়াম এবং সিজিয়াম এই দুটো কি অবস্থায় থাকবে? ডিসেম্বর মাসে এই দুটো থাকবে আমার কঠিন অবস্থায় থাকবে। বুঝতে পারলে আমার কথা? তাহলে গ্যালিয়াম এবং সিজিয়াম ডিসেম্বর মাসে কঠিন অবস্থায় থাকবে। এবার চলে আসো তোমরা মে মাসে। মে মাসে দেখো প্রচন্ড তাপ পড়ে, ঠিক আছে, প্রচন্ড উষ্ণতা থাকে। তাহলে প্রচুর তাপমাত্রা, তাহলে কত হয়? প্রায় তোমার 35 ডিগ্রি সেলসিয়াস বা 40 ডিগ্রি, অনেক সময় 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তাহলে 35, আমি যদি ধরি 35 ডিগ্রি সেলসিয়াস ধরলাম কি মে মাসের উষ্ণতা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হবে বলো? গ্যালিয়াম আর সিজিয়াম কি হবে? গলে যাবে। কারণ দেখতে পাচ্ছ এবার 29.78 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে যায় বা 28.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সিজিয়াম গলে যায়। তাহলে মে মাসে 35 ডিগ্রি সেলসিয়াস মানে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা কি অবস্থায় থাকবে বলো স্টুডেন্টস? গলিত অবস্থায় থাকবে। বুঝতে পেরেছো? কি অবস্থায় থাকবে? গলিত অবস্থায় থাকবে। গুড। তাহলে এটা আমার জানা হয়ে গেল। তাহলে এখন আমরা কতগুলো কোশ্চেন জানবো, সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড, নাম শুনেছো? বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার জন্য বিখ্যাত। বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার জন্য ও খুব বিখ্যাত, ঠিক আছে। আমরা যে পরমাণু বলি, পরমাণু নিউক্লিয়াস যেটা, ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াস প্রোটন, এই দুটো সম্পর্কেও একটা আলোকপাত করেছিল। ওকে, তাহলে পরমাণু নিউক্লিয়াসের আবিষ্কর্তাও, ঠিক আছে, মানে রাদারফোর্ডকে ধরা হয়। তাহলে এখন আমরা চলে আসো বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার জন্য। বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, কি পরীক্ষা বললাম? আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা
বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার জন্য কি নিয়েছিল বলো? একটা সরু সোনার পাতের প্রয়োজন হয়েছিল। কিসের পাতের প্রয়োজন হয়েছিল? সোনার পাত, খুবই পাতলা, ঠিক আছে, পাতলা পাতের প্রয়োজন হয়েছিল। তাহলে কি বললাম? বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার জন্য খুবই পাতলা পাতের প্রয়োজন হয়েছিল। তাহলে ও কোন পাতকে ব্যবহার করেছিল? ঠিক আছে, কোন পাতকে ব্যবহার করেছিল, মানে কোন ধাতুকে বা কোন ধাতুকে ব্যবহার করেছিল? তাহলে তোমরা জানো কি সোনার প্রসারণশীলতা খুবই বেশি। সোনার প্রসারণশীলতা এতই বেশি কি তোমরা জানো কি 1 গ্রাম সোনাকে পিটিয়ে প্রায় 2 কিলোমিটার লম্বা তার তৈরি করা যায় 1 গ্রাম সোনাকে পিটিয়ে। তাহলে সোনাকে তাহলে খুবই পাতলা করা যায়। এমনিতেই তোমরা দেখেছো, তোমরা যে গলার নেকলেস, কানে কি দুল, এগুলো যে তোমরা ইউজ করো অলংকারগুলো, তাহলে দেখবে ওগুলো খুবই সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম কাজ করা যায় বা খুবই পাতলা করা যায়। তাহলে তার থেকেও বেশি পাতলা করা যাবে, অনেক অনেক পাতলা করা যায়। ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ড প্রায় 0.0004 মিলিমিটার পুরো পাতলা পাত বানিয়েছিল। দেখতে পাচ্ছ 0.0004 মিলিমিটার পুরো। ঠিক আছে, মানে বুঝতেই পারছো কতটা পাতলা পাত ব্যবহার করেছিল। তাহলে এতটা পাতলা কোন ধাতুকে করা যাবে? সোনাকে। ঠিক আছে, সোনাকে। তাহলে সোনা, তাহলে ও সোনাকে পাতলা পাত হিসাবে ব্যবহার করেছিল। এতটাই পাতলা করেছিল, এতটাই পাতলা নিয়েছিল কি মনে হবে কি একটা আলফা কণা এসে একটা পরমাণুকে আঘাত করে বা একটা নিউক্লিয়াসকে আঘাত করে। ঠিক আছে, এরকম ও পাতলা পাত নিয়েছিল। তাহলে এখানে কোশ্চেনে বলছে কি পরমাণু সংক্রান্ত গবেষণায় বিজ্ঞানী রাদারফোর্ডের খুব পাতলা ধাতু পাতের প্রয়োজন হয়েছিল। তোমার কি মনে হয় ও কোন ধাতুকে সে উদ্দেশ্যে নিয়েছিল? অপশনে বলেছে দস্তা, লোহা, সোনা। তাহলে তুমি অবশ্যই কি বলবে? সোনা বলবে, কারণ সোনাকে পিটিয়ে পিটিয়ে খুবই পাতলা পাতে তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটাও জেনে গেলাম। তাহলে এবার আমরা নেক্সট চলে আসব। নেক্সট আমরা যে কোশ্চেনটা জানবো সেটা হচ্ছে, তোমাকে বলছে সাপোজ ধরো হিরে গ্রাফাইটের চেয়েও সস্তা হয়ে গেছে। হিরে বলছে গ্রাফাইটের চেয়েও গ্রাফাইটের চেয়ে সস্তা হয়ে গেছে। দেখো নিয়ে বলছে হিরে সস্তা হয়ে গেছে কার থেকে? গ্রাফাইটের থেকে। ঠিক আছে, তাহলে হিরে সস্তা হয়ে গেছে, ভাবো। তাহলে হিরে দেখো কত দামি জিনিস, আর বলছে হিরে গ্রাফাইটের থেকেও সস্তা। তাহলে সস্তা হয়ে গেছে যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে তুমি জানো অ্যাকচুয়ালি যে ব্যাটারির তড়িৎদ্বার হিসাবে গ্রাফাইট ব্যবহার করা হয়। কি হিসাবে বললাম? ব্যাটারির তড়িৎদ্বার হিসাবে কি ব্যবহার করা হয় বললাম? গ্রাফাইট ব্যবহার করা হয়। কেন? গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী। গ্রাফাইট কি বললাম? তড়িতের সুপরিবাহী, তার জন্য ব্যাটারির তড়িৎদ্বার হিসাবে গ্রাফাইট ব্যবহার করা হয়। তো এখন বলছে কি গ্রাফাইট এর চেয়েও হিরে সস্তা হয়ে গেছে, তাহলে কি তুমি ব্যাটারির তড়িৎদ্বার হিসাবে হিরে ব্যবহার করবে? বলছে ব্যাটারির তড়িৎদ্বার হিসাবে কি তুমি হিরে ব্যবহার করবে? কখনোই করব না। কেন করব না? কারণ হিরে কি তড়িতের কুপরিবাহী। বুঝতে পেরেছো? আমি ব্যাটারির তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করব, কিন্তু আমাকে সুপরিবাহী পাত লাগবে। তাহলে যেহেতু হিরে তড়িতের কুপরিবাহী, তার জন্য ব্যাটারির তড়িৎদ্বার হিসাবে আমি হিরেকে কখনোই ব্যবহার করব না, যদি হিরে সস্তাও হয়ে যায় তবুও। বুঝতে পেরেছো? কিন্তু গ্রাফাইট যেহেতু তড়িতের সুপরিবাহী, তার জন্য আমি ব্যাটারির তড়িৎদ্বার হিসাবে গ্রাফাইটকে ব্যবহার করব। তাহলে হিরে কি বললাম? তড়িতের কুপরিবাহী বললাম, তার জন্য ওকে ব্যাটারির তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয় না। এখন চলে আসো ইলেকট্রিক বাল্ব।
ইলেকট্রিক বাল্ব যেটা ভাস্বর বাতি বা আছে ওখানে দেখবে তোমরা বাল্ব যেটা আছে ইলেকট্রিক বাল্ব, তাহলে ইলেকট্রিক বাল্ব জ্বললে কি খুব গরম হয়ে যায়, তাহলে ভেতরে তুমি ভালোভাবে লক্ষ্য করবে একটা ফিলামেন্ট থাকে, ঠিক আছে। আমি এলইডি বাল্বের কথা বলছি না কিন্তু, বা সিএফএল বাল্বের কথা বলছি না, যেগুলো ভাস্বর বাতি, তাহলে সেগুলোতে দেখবে বাল্বের মধ্যে সরু তার বা ফিলামেন্ট থাকে, যেটা ওই সরু তার বা ফিলামেন্টটা টাংস্টেন দিয়ে তৈরি হয়। কি বললাম? ফিলামেন্ট, ঠিক আছে। ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে তৈরি হয়, প্লায়াকার, ঠিক আছে। ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে বললাম? টাংস্টেন দিয়ে তৈরি হয়, টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। তাহলে আমরা জানতে পারলাম ইলেকট্রিক বাল্বের ভিতরে যে সরু তার থাকে, ইলেকট্রিক বাল্বের ভিতরে যে সরু তারটা থাকে সেই তাকে ফিলামেন্ট বলা হয়। আর আমরা জানলাম ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে বললাম? টাংস্টেন ধাতু দিয়ে। ওকে, তাহলে এখন টাংস্টেন ধাতুর বৈশিষ্ট্য কেমন হতে হবে? দেখো, তোমরা দেখেছো ফিলামেন্টটা কি হয়, সেটা দিয়ে যখন তড়িৎ যায়, ফিলামেন্ট এর মধ্যে দিয়ে যখন তড়িৎ যায় তখন কি হয়, সেটা প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে। প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে, ওই তাপ শক্তিটাই পদে পদে আলোক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। তাহলে প্রচন্ড উত্তপ্ত হয়ে সেখান থেকে আমরা আলো পাই। তো একটা জিনিস দেখবা, প্রচুর তাপ উৎপন্ন করতে গেলে ওখানকার তাহলে ফিলামেন্ট ধাতুর লোডটা কি খুব বেশি করতে হয়, ঠিক আছে। তাহলে টাংস্টেন ধাতুর যদি একটা বৈশিষ্ট্য বলতে চাও, বা ফিলামেন্টের যদি একটা বৈশিষ্ট্য বলি, তাহলে বলবো কি হতে হবে? উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হতে হবে, ঠিক আছে। কারণ রোধাঙ্ক বেশি হলে উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হতে হবে, ঠিক আছে। কি বললাম? রোধাঙ্ক বা উচ্চ রোধযুক্ত হতে হবে, কারণ রোধ বেশি হলে কি হবে? বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা জানলাম উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হতে হবে। আর সেকেন্ড, 2 নম্বর হতে হবে যে ফিলামেন্ট যেটা, সেটা যেহেতু প্রচুর তাপ উৎপন্ন হয়, তাহলে ওই উৎপন্ন তাপে যাতে সেটা গলে না যায়, কি বললাম? প্রচুর যেহেতু তাপ উৎপন্ন হয়, তার জন্য ওই তাপে যাতে গলে না যায়, তার জন্য গলনাঙ্কটা কি করব আমরা? খুবই উচ্চ নেব। কি বললাম? গলনাঙ্কটা কি নিব? খুবই উচ্চ নিব। তাহলে কি হবে? উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে, ঠিক আছে। তাহলে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হতে হবে এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হতে হবে। তাহলে আমরা যে ফিলামেন্ট নিলাম টাংস্টেন ধাতু দিয়ে, তাহলে টাংস্টেন ধাতুটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা জানতে পারলাম কেন উচ্চ গলনাঙ্ক নেওয়া হয় আর কেন উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট নেওয়া হয়। ওকে, তাহলে আমরা এখানে অনেকগুলো শর্ট কোশ্চেন আকারে জানলাম। তাহলে এখন আমরা যেটা জানবো, তাহলে সেটা হচ্ছে ধাতু ও অধাতুগুলির বায়ুতে দহন করলে, ধাতুগুলোকে এবং অধাতুগুলোকে বায়ুতে দহন করলে কি ঘটবে এবং যেটা উৎপন্ন হবে ছাই বা অবশেষ রূপে, সেখানে আমি জল যোগ করব। তাহলে জল যোগ করলে কি ঘটবে, ঠিক আছে। জল যোগ করলে কি ঘটবে, সেগুলো যে অক্সাইড উৎপন্ন হবে, যেহেতু তুমি ধাতুগুলোকে বা অধাতুগুলোকে বায়ুতে দহন করছো, তাহলে দহন করলে কি হবে? তাদের অক্সাইড উৎপন্ন হবে। ওই অক্সাইডগুলোর প্রকৃতি কেমন হবে? অক্সাইডগুলো যেগুলো উৎপন্ন হবে সেই অক্সাইডগুলি আম্লিক হবে না ক্ষারীয় হবে, সেটা আমি জানবো এখন। বুঝতে পেরেছো আমার বক্তব্যটা? ওকে, তাহলে আমি যেটা বললাম তোমাদেরকে, কি বললাম, কি ধাতু বা অধাতুগুলোকে আমি অক্সিজেনে বায়ুতে বা অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে যে অক্সাইড উৎপন্ন হবে সেটা আম্লিক অক্সাইড হবে না ক্ষারীয় অক্সাইড হবে, ঠিক আছে। তাহলে আমি অ্যাকচুয়ালি হলো ধাতু অধাতুগুলো যে রাসায়নিক ধর্ম সেটা আমরা একটু জানবো এখানে। তাহলে এখন আমরা ফার্স্টে চলে আসবো একটা ধাতু নিয়ে। এই ধাতুগুলো কোন প্রকৃতির অক্সাইড গঠন করে, ধাতুগুলো কোন প্রকৃতির অক্সাইড গঠন করে, ঠিক আছে। আম্লিক অক্সাইড না ক্ষারীয় অক্সাইড গঠন করবে সেটা আমরা জানবো। ওকে,
তাহলে তুমি মনে রাখবে, আগে আমরা বলে দিই, তুমি একটা ম্যাগনেসিয়াম ফিতে নেবে, Mg ফিতে নিবে, ম্যাগনেসিয়াম ফিতে নিলে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ফিতে নিতে বললাম। ম্যাগনেসিয়াম ফিতে নিয়ে সেটাকে কি করবে, ম্যাগনেসিয়াম ফিতে নিয়ে সেটাকে জ্বালাও, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ফিতে নিয়ে সেটাকে তুমি বায়ুতে দহন করো। তাহলে দহন করলে কি থাকবে, লাস্টে ছাই পড়ে থাকবে, ম্যাগনেসিয়ামের ছাই অবশিষ্ট ম্যাগনেসিয়ামের ছাই পড়ে থাকবে। ওই ম্যাগনেসিয়াম ছাইয়ের মধ্যে, ম্যাগনেসিয়ামের যে ছাই পড়ে থাকলো, ম্যাগনেসিয়ামের ছাইয়ের মধ্যে তুমি জল যোগ করো, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়ামের ছাইয়ের মধ্যে জল যোগ করো, জল যোগ করলে যেটা উৎপন্ন হবে, সেখানে ম্যাগনেসিয়ামের ছাইয়ের মধ্যে কি করলাম, জল যোগ করলাম, জল যোগ করে সেখানে আমি লাল লিটমাস নিব, একবার লাল লিটমাস, ঠিক আছে, লাল লিটমাস নিব একবার, আর একবার নিব নীল লিটমাস। দুটো লিটমাস কাগজ আমি ডুবিয়ে দেখব। তাহলে দেখো, লাল লিটমাস যেটা বা লিটমাস পেপার তোমরা ক্লাস 7 এ পড়েছো অলরেডি, অ্যাসিড খাত চ্যাপ্টারে পড়েছিলে, মনে আছে তোমাদের? আমার ভালোভাবে মনে আছে কি আমি তোমাদের পড়েছিলাম, কি বলেছিলাম, কি লাল লিটমাস কি হয়, অ্যাসিড দ্রবণে কি হবে বলো, অ্যাসিড দ্রবণে নীল লিটমাস লাল হয়ে যায়। অ্যাসিডে কি বললাম, মনে রাখবে, অ্যাসিডে, ঠিক আছে, অ্যাসিডে নীল কি হবে, নীল লালে পরিণত হবে, ঠিক আছে, নীল লিটমাসটা লাল লিটমাসে পরিণত হয়। অ্যাসিড দ্রবণে নীল লিটমাস লাল লিটমাসে পরিণত হবে। আর ক্ষার দ্রবণে, ঠিক আছে, ক্ষার দ্রবণে কি হয়, ক্ষার দ্রবণে তোমার লাল লিটমাসটা নীল হয়ে যাবে। তাহলে লাল লিটমাসটা কি হবে, নীল হবে, ঠিক আছে, নীল লিটমাসে পরিণত হবে ক্ষার দ্রবণে। তাহলে এখন চলে আসো, কি ছাই এর সঙ্গে আমি কি যোগ করলাম, দেখো, ছাইয়ের সঙ্গে আমি জল যোগ করলাম, জল যোগ করে যে অক্সাইড উৎপন্ন হলো, ছাইয়ের সঙ্গে জল যোগ করে যে অক্সাইড উৎপন্ন হলো, সেখানে আমি ছাইয়ের সঙ্গে জল যোগ করলাম, জল যোগ করে আমার যে দ্রবণটা উৎপন্ন হয়েছে, সেখানে আমি লাল লিটমাস ডুবিয়ে দেখলাম। তাহলে লাল লিটমাসটা কি হলো, নীল হয়ে গেল। লাল লিটমাসটা দেখতে পেলাম, লালটা কি হলো, নীল হয়ে গেল। কিন্তু নীল লিটমাসটা কোনো পরিবর্তন হলো না, এটা কোনো পরিবর্তন হলো না, নীলই থেকে গেল। তাহলে আমরা জানি কি ক্ষার দ্রবণে লাল লিটমাস নীল হয়। তাহলে আমরা যে ম্যাগনেসিয়াম এর ছাইকে জলে ডুবিয়ে যেটা পেয়েছি, যে অক্সাইডটা পেয়েছি, তাহলে সেটা কি হবে, ক্ষারকীয় অক্সাইড হবে, বুঝতে পেরেছো? তাহলে ম্যাগনেসিয়ামটা কি বলো, ধাতু, ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু, তাহলে ধাতুগুলো তাহলে কোন অক্সাইড উৎপন্ন করলো, ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করলো, বুঝতে পেরেছো? তাহলে দেখো, ক্ষার দ্রবণে কি হয় বললাম, লাল লিটমাস নীল হয়। তাহলে লাল লিটমাসের বর্ণ যেহেতু নীল হলো, তাহলে কোন কিসে হয়, ক্ষারে যেহেতু হয়, তার জন্য ম্যাগনেসিয়াম মানে ধাতু, তাহলে ধাতু যে অক্সাইড উৎপন্ন করবে সেগুলো কি হবে, তাহলে ধাতু সবসময় কি অক্সাইড উৎপন্ন করবে, ধাতুগুলো ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে। তাহলে ধাতুগুলো কি উৎপন্ন করবে বললাম, ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে ক্ষারীয় অক্সাইড বা ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করবে ধাতুগুলো। তাহলে এটা বিক্রিয়াটা কেমন হয় সেটা আমরা এখন জানবো, বিক্রিয়াটা কেমন হবে সেটা আমরা এখন জানবো, ওকে। তাহলে চলে আসো এখানে, বিক্রিয়াটা কেমন হয় একটু দেখে নিব আমরা। এখানে কি Mg কে বাতাসে পোকালে কি হবে,
Mg+O এই কি হবে বলো, MgO হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে Mg+O Mg+O তাহলে কি ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে MgO। তাহলে এটা কি ধাতু প্লাস অক্সিজেন, তাহলে কি হলো ধাতব অক্সাইড হলো। আর MgO ধাতব অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইডকে জলে যোগ করলে এটা ধাতব অক্সাইড, আর ম্যাগনেসিয়াম অক্সাইডকে জলে যোগ করলে কি হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, MgOH উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে MgO ম্যাগনেসিয়াম অক্সাইড বা ধাতব অক্সাইডকে জলে যোগ করলাম, তাহলে জলে যোগ করলে কি হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH উৎপন্ন হলো, এটা কি একটা ক্ষার। তাহলে ধাতব অক্সাইডকে আমি জলে যোগ করলাম তাহলে ক্ষার পেলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম ধাতুগুলো সব সময় ক্ষারীয় অক্সাইড গঠন করে, মনে রাখবে। এখন চলে আসো, আমি নেক্সট আরেকটা পরীক্ষা করতে যাব, এখন সালফার নেব, ঠিক আছে। সালফারকে বাতাসে পোড়াবো, ঠিক আছে। সালফারকে যদি বাতাসে দহন করো তাহলে কি হবে, কি উৎপন্ন হবে, তোমরা অলরেডি জেনে ফেলেছো কি সালফারকে বাতাসে পোড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। সালফারকে যদি বাতাসে আমি পোড়াই তাহলে কি উৎপন্ন হবে বললাম, সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো সালফারকে বাতাসে পোড়ালে কি হবে, সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে তাহলে সালফার কি অধাতু, সালফার অধাতু। তাহলে সালফারকে অক্সিজেনে পোড়ালাম বা বাতাসে দহন করলাম, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। ওই গ্যাসটার মধ্যে সালফার ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে যদি আমি জল যোগ করি, ঠিক আছে, বা তুমি একটা কাজ করতে পারো, সালফারকে তাহলে এটা কি হবে H2SO3 সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হবে, সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে সালফারকে অক্সিজেনে দহন করলে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হলো, এটা কি অধাতু। তাহলে অধাতব অক্সাইড, অধাতব অক্সাইডকে জলে যোগ করলাম তাহলে অ্যাসিড উৎপন্ন হবে, তাহলে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হলো। যদি তুমি অতিরিক্ত সালফারকে অতিরিক্ত অক্সিজেনে দহন করতে, ঠিক আছে, অতিরিক্ত অক্সিজেন দহন করতে তাহলে উৎপন্ন হতো সালফার ট্রাই অক্সাইড। এটা ডাই, দুটো অক্সিজেন ছিল বলে ডাই, আর এটা হচ্ছে ট্রাই, তিনটা অক্সিজেন আছে বলে ট্রাই। তাহলে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হলো SO3। আর 2 মিনিট। সালফার ট্রাই অক্সাইডকে আমি জলে যোগ করলাম, তাহলে জলে যোগ করলে কি উৎপন্ন হবে, সালফিউরিক অ্যাসিড H2SO4 উৎপন্ন হবে, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা দেখতে পেয়েছি। আবার তুমি কি করবে, আবার লিটমাস পেপার নেবে। কি নেবে বললাম, লিটমাস পেপার। লিটমাস পেপার নিয়ে দু রকমের নিবে, লাল নিবে নীলও নিবে, ঠিক আছে। ফার্স্টে তুমি লালকে ডোবাও, তাহলে লাল লিটমাস কি হবে, লাল লিটমাসের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। লাল লিটমাসের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু নীল লিটমাসকে ডোবালে সেটা কি হচ্ছে, লাল হয়ে যাচ্ছে। আমি নীল লিটমাসকে ডোবালাম সালফিউরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের মধ্যে নীল লিটমাস ডোবালাম, তাহলে কি হলো, লাল হয়ে গেল, ঠিক আছে। তাহলে নীল লিটমাসের বর্ণ লাল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো কি উৎপন্ন যে দ্রবণটা হয়েছে বা উৎপন্ন যে মিক্সচারটা হয়েছে সেটা কি অ্যাসিড, ওকে। তাহলে আমরা দেখতে পেলাম কি যেগুলো অধাতব অক্সাইড সেগুলো তাহলে কি, তাহলে অধাতব অক্সাইড বা অধাতুগুলো কি আম্লিক অক্সাইড গঠন করছে, ঠিক আছে। তাহলে ধাতুগুলো ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করবে এবং অধাতুগুলো আম্লিক অক্সাইড গঠন করবে, ঠিক আছে, বা অ্যাসিড উৎপন্ন করবে অধাতুগুলো। যেমন এখানে হাইড্রোজেন, সালফার, ঠিক আছে, সালফার এখানে অধাতু যেহেতু তার জন্য অধাতব অক্সাইড গঠন করেছে। তাহলে আমরা জানতে পারলাম এখন কি অধাতুগুলো আম্লিক অক্সাইড গঠন করবে, ওকে। কি অক্সাইড, ধাতব অক্সাইড একটা আম্লিক অক্সাইড হবে। আর দুটো অক্সাইড সম্পর্কে আমরা একটু জানবো, সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড।
ঠিক আছে। একটা কি বলবো, কি বললাম, উভধর্মী অক্সাইড, আর একটা হচ্ছে তোমার সুষম অক্সাইড। ঠিক আছে, তাহলে একটা কি বললাম, উভধর্মী অক্সাইড বললাম, আর একটা বললাম সুষম অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইড কাকে বলে? উভধর্মী অক্সাইড কাকে বলে? দেখো, Al2O3 এবং জিঙ্ক অক্সাইড ZnO, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড ZnO, এই দুটো হচ্ছে উভধর্মী অক্সাইড। কারণ এদের অ্যাসিডের গুণ আছে এবং ক্ষারের গুণ আছে, মানে এদের উভয় গুণই আছে। এই দুটো অক্সাইডের অ্যাসিড গুণ আছে, ক্ষার গুণ আছে বলে এদেরকে উভধর্মী অক্সাইড বলা হয়। ঠিক আছে, মানে ক্ষারকীয় গুণ এবং আম্লিক গুণ। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমাদের আম্লিক মানে উভধর্মী অক্সাইড অবধি আজকে থাকবে। পরের দিন আমরা তাহলে বাকিটা আবার পরের দিন করব। ঠিক আছে, তাহলে তোমরা সবাই আমাকে লাইক করবে। ঠিক আছে।